কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন জমি লোপাটের হাতিয়ার। অতিরিক্ত অধিগ্রহণে দুর্নীতি শত শত কোটি টাকা। প্রকল্পের বাড়তি ব্যয়ের বোঝা সাধারণ মানুষের কাঁধে। আশুলিয়া শিল্পাঞ্চলে আজ খুলছে সব পোশাক কারখানা। মালিক শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত, প্রতি মাসে টিফিনে 10 এবং হাজিরা বোনাসে বাড়তি 225 টাকা যোগ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা খুন, জড়িত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা। শেরপুরে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1, আহত অন্তত 6। এবং সরকার পতনের পর আত্মগোপনে অধিকাংশ ইউপি চেয়ারম্যান। ঠাকুরগাঁওয়ে জনপ্রতিনিধিদের কক্ষে ঝুলছে তালা। প্রশাসনিক কাজে স্থবিরতা, দুর্ভোগে সেবা প্রত্যাশীরা। সকালের সময়ে সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যেন জমি লোপাটের হাতিয়ার। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জমি অধিগ্রহণের অভিযোগ রয়েছে বিদ্যুৎ কেন্দ্রের কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। জমির মালিকদের ঠকানো, কমিশন বাণিজ্য সহ নানা উপায়ে অনিয়ম দুর্নীতি হয় শত শত কোটি টাকার। আর এসব কারণে বেড়েছে প্রকল্প ব্যয়, যার ভার চেপেছে সাধারণ মানুষের কাঁধে। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। বেসরকারি উদ্যোগে নির্মিত দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম বিতর্ক জায়গা নিয়ে প্রকল্প চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। জমি অধিগ্রহণ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ গড়ায় সংঘর্ষে, ঘটে প্রাণহানিও। পরবর্তীতে জমির মালিকদের পাওনা পরিশোধে অনিয়মও হয়েছে খবরের শিরোনাম। 1320 মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে ঢাল করে প্রয়োজনের অতিরিক্ত জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এস আলমের বিরুদ্ধে। প্রকল্পটির নাম করে বাঁশখালীর গড্ডামারায় 660 একর জমির দখলে নেয় প্রতিষ্ঠানটি। ভরাট করা হয় উপকূল ও সমুদ্র তটের জায়গা। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ছাড়াও সেখানে আরও কিছু প্রকল্পের পরিকল্পনা ছিল এস আলমের। পার্শ্ববর্তী দেশগুলোর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে তুলনা করে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির গবেষণা প্রতিবেদনে বলা হয়, বিদ্যুৎ কেন্দ্রের নামে এস আলমের দখলে গেছে প্রয়োজনের তুলনায় 357 একর বেশি ভূমি। একই সঙ্গে জমি কেনা এবং অধিগ্রহণ প্রক্রিয়ায় দুর্নীতি হয়েছে 255 কোটি টাকার। একই রকম অভিযোগ রয়েছে আরেক বিতর্কিত প্রকল্প বরিশাল 360 মেগাওয়াট কয়লাভিত্তিক কেন্দ্রের বেলায়ও। বিদ্যুৎ কেন্দ্রটির নামে বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানির বিরুদ্ধে 230 একর অতিরিক্ত জমি অধিগ্রহণের তথ্য উঠে আসে টিআইবির গবেষণায়। আর জমি ক্রয়ের ক্ষেত্রে অনিয়ম হয় 15 কোটি টাকার। দখলের একটা কালচার আমরা দেখছি, একটা বানাইতে আরও 10 গুণ জায়গা সে দখল করে নেন। তার নিজস্ব একটা কিছু কাজ হবে যেটা সে এমনি দখল করতে পারবে না, কিন্তু পাওয়ার স্টেশনের নামে সেটা দখল করতে পারতেছে। এই দখলটা তার বৈধ হয়ে যাচ্ছে এবং তারপরে সে অন্য কিছু বাড়াবে। যতটুকু ভূমির দরকার তার তুলনায় বহুগুণে বেশি বলপূর্বক জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং প্রশাসন, আইন প্রক্রিয়া সংস্থা, রাষ্ট্রীয় এবং সরকারি যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, এগুলোকে মানে একেবারে করায়ত্ত করে কিন্তু সব অনিয়মগুলো, দুর্নীতিগুলো সংঘটিত হয়েছে। বেসরকারি কেন্দ্রগুলোর মতো প্রশ্ন রয়েছে সরকারি উদ্যোগে নির্মিত প্ল্যান্ট নিয়েও। অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর তুলনায় মাতারবাড়ির ব্যয় ধরা হয় দ্বিগুণ। যদিও কর্তৃপক্ষের দাবি 51,000 কোটি টাকার প্রকল্পের 20,000 কোটি টাকাই ব্যয় হয় গভীর সমুদ্র বন্দরের পেছনে। কিন্তু তারপরও এখানে রয়েছে নানা অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ। লবণ চাষিদের ঠকিয়ে 1608 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল একাধিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও কিছু প্রকল্পের পরিকল্পনা নিয়ে, কিন্তু সেসব আর আলোর মুখ দেখেনি। বরং যাবতীয় ব্যয়ের ভার চাপানো হয় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর। এমন সব বাড়তি ব্যয়ের বোঝা স্বাভাবিকভাবেই পড়ছে সাধারণ মানুষের কাঁধে। কারণ প্রকল্পের অর্থায়ন আর বিদ্যুতের মূল্য যে বইতে হবে গ্রাহকদেরই। গভর্নমেন্টেরকে ব্যবহার করে জায়গাটা দখল করে রেখে দিল, পাওয়ার স্টেশনটা বানাই দিল অর্ধেক জায়গায়। সে অর্ধেক জায়গায় কিন্তু পুরো জায়গার উপর আমাদের ট্যারিফটা নির্ধারণ করে দিল, আর ওদেরকে তো ঠকাইলো, যাদের জায়গা তাদেরকেও ঠকাইলো। এমন একটা সংস্কৃতি তৈরি করা হয়েছে যে প্রকল্পগুলিকে বিবেচনাই করা হয়েছে যে নিজেদের এর সাথে যারা জড়িত তাদের নিজেদের সম্পদ বিকাশের একটা সুযোগ, যার ফলে জনস্বার্থ এখানে পুরোপুরি উপেক্ষিত থেকেছে। পরিবেশগত ঝুঁকি থাকার পরও বিদ্যুতের কয়লাভিত্তিক পরিকল্পনার পেছনে লক্ষ্য ছিল সাশ্রয়ী উৎপাদন। কিন্তু বাস্তবতা হচ্ছে পিডিবির তথ্য পর্যালোচনায় দেখা যায় 2022-23 অর্থ বছরে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর ইউনিট প্রতি উৎপাদন খরচ গুনতে হয়েছে 14 থেকে 19 টাকা পর্যন্ত। ফারুক ভুইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ থাকা সব তৈরি পোশাক কারখানা আজ
খুলে দেওয়া হয়েছে। প্রশাসন ও শ্রমিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সোমবার রাতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি। শ্রমিকদের দাবি মেনে তাদের টিফিন বিল ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্তের কথাও জানান তিনি। প্রশাসন, মালিক, শ্রমিক নেতা আর গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা বৈঠক। অবশেষে সোমবার রাত 10:30টার পর সিদ্ধান্ত এলো মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক নিয়মেই চলবে সাভার আশুলিয়া এলাকায় শ্রমিক অসন্তোষে বন্ধ থাকা রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা। রাজধানীর উত্তরায় বিজিএমই ভবনে জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি মেনে শ্রমিকদের টিফিন ও হাজিরা বোনাস বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সবাই ঐক্যমত বসেছি, যেখানে যে ফ্যাক্টরি যেভাবে যে সেকশনে টিফিন দিচ্ছে ওর সাথে আরও 10 টাকা অ্যাড করতে হবে। রানিং এক্সিস্টিং যেখানে হাজিরা বোনাস যেখানে যেভাবে দিচ্ছে ওর সাথে আরও 225 টাকা অ্যাড হবে। কোনো বিশৃঙ্খলা থাকবে না, শ্রমিক ভাই বোনেরা তাদের সর্বান্তক সহযোগিতা করবে। আমি আশাবাদী কারখানাগুলি সুন্দরভাবে পরিচালনা হবে। নিয়োগের ক্ষেত্রেও নারী পুরুষ সমান অধিকার পাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আপনারা উৎপাদনে অংশগ্রহণ করেন, উৎপাদন চালিয়ে যান, আমরা সকলে আপনাদের সমস্যার সাথে সম্পৃক্ত থাকব এবং আমরা আমাদের কাজ পরিচালনা করব। এর আগে গেল শুক্রবার দফায় দফায় এমন বৈঠক শেষেও জানানো হয়েছিল পরদিন থেকে খোলা থাকবে শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ থাকা কারখানাগুলো। যদিও পরবর্তীতে আবারও নানা শঙ্কায় কারখানার চাকা বন্ধ রাখতে বাধ্য হন উদ্যোক্তারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণেই কারাগারের অনিশ্চিত জীবন থেকে মিলেছে মুক্তির স্বাদ। অনেকেই ফিরেছেন পরিবারের কাছে। সংযুক্ত আরব আমিরাতের কারাগার থেকে ফেরা বাংলাদেশি প্রবাসীরা জানালেন, দেশটির পুলিশের কাছেও শ্রদ্ধার ব্যক্তিত্ব ডক্টর ইউনূস। নতুন জীবনের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে সহায়তা চাইলেন আবারও সেদেশে যাওয়ার সুযোগ পেতে। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। দেশে ফিরে বৃদ্ধ মা বাবার মুখে দেখবেন, সেটা কখনো ভাবেননি প্রবাসী ব্যবসায়ী সাইদুল হক। কারণ আমিরাতের কড়া আইনে সাজা মওকুফ ছিল অসম্ভব। তবে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ও নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল কূটনীতিতে যেন নতুন জীবন ফিরে পেয়েছেন তিনি। এখানকার এক বড় পুলিশ কর্মকর্তা আমাদেরকে বলতেছে আরবিতে যে তোরা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনোস না, তোদের দেশে তো এমন একজন রতন আছে তোরাই চিনোস না, যে নাকি চাইলে অনেক কিছু করতে পারে। তখন আমাদের একটা সবাই আমরা নামাজ পড়তেছিলাম যে না, ইনশাল্লাহ কিছু একটা হইতে পারে, আমাদের সাজাটা হয়তো মওকুফ করতে পারে। ছেলে কারাগারে থাকার কথা বলতেই দু চোখে গড়িয়ে পড়ছে জল। ছেলেকে ফিরে পেয়ে যেন খুশির শেষ নেই স্বজনদের। শুধু দোয়া করতাম আমার ছেলের জন্য, আমার ছেলে আমার বুকে আসতে পারবে কিনা সেই জন্য দোয়া করতাম আমি। আলহামদুলিল্লাহ এখন পেয়েছি, আমাদের ছেলে আমাদের বুকে চলে আসছে, এটা আল্লাহর মেহেরবানি। প্রবাসী ভাই যারা চলে এসে সবার পক্ষ থেকে আমাদের একটা যাবে, এরা যেন আবার কর্মস্থলে, আমার ভাই যেন আবার কর্মস্থলে বেরিয়ে যেতে পারে। দেশে ফেরার পর কথা হয় আল আইনের গাড়ির গ্যারেজের ব্যবসায়ী প্রবাসী জিয়াউল হক জিসান ও আবুধাবির প্রবাসী এসকান্দর হোসাইনের সঙ্গে। তারা জানান, ছাত্রদের উপর গুলির দৃশ্য দেখে আন্দোলনে নেমেছিলেন দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে। তবে তাদের মতো আরও যারা আন্দোলনে সমর্থন জানিয়ে রাজপথে নেমে আটকা পড়েছেন, তাদের উদ্ধারের পাশাপাশি আরব আমিরাতে কাজে ফেরার সুযোগ পেতে ইউনূস সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। আল্লাহর হুকুম হলো এবং উসিলা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, ওনার কারণে আজকে স্বদেশে ফিরতে পারলাম। আওয়ামী লীগ সরকার থাকলে আমরা এখানে হয়তো আসতে পারতাম না, দেশের মুখ হয়তো দেখতাম না। অনেক লোক এখন আটকা পড়ে আছে। আমাদের সরকারের প্রতি বিনীত অনুরোধ যে লোকগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরিয়ে আনার জন্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি ও ইন্টারনেট বন্ধ করায় 19 জুলাই আরব আমিরাতের নানা জায়গায় আন্দোলনের কারণে 57 জনকে আটক করে সাজা দেয় সেদেশের আদালত। তবে প্রধান উপদেষ্টার তৎপরতায় তাদের সাজা মওকুফ হয়। দেশ এবং ছাত্রদের ভালোবাসার টানে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলনে নেমেছিলেন এই প্রবাসীরা। আটকের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের সফল কূটনৈতিক তৎপরতায় মুক্ত হয়ে দেশে ফিরেছেন তারা। তবে এখন তাদের একটাই দাবি, তারা যেন সেই দেশে গিয়ে আবার পুনরায় ব্যবসা করতে পারেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। আগেই জানিয়েছি, আজ খুলছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ থাকা সব পোশাক কারখানা। এ নিয়ে বিস্তারিত জানাতে আশুলিয়ায় আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে।
আমি রয়েছি সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের পলাশবাড়ি এলাকায়। জানেন যে কয়েকদিন ধরে অযাচিতভাবে কিছু বিশৃঙ্খল ঘটনার কারণে কিন্তু সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে কিন্তু কারখানাগুলোতে উৎপাদন ব্যবস্থা কিন্তু অব্যাহতভাবে চলছিল না। বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে শিল্প কারখানার বিভিন্ন স্থানে কিন্তু শ্রমিকদের মধ্যে একটি বিক্ষোভ দেখা দিয়েছিল এবং নানা কারণে কিন্তু কয়েকদিন ধরেই বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছিল আসলে শিল্পাঞ্চলে, যার কারণে কিন্তু গতকালও বেশ কিছু কারখানা বন্ধ ছিল এবং উৎপাদন ব্যবস্থা সেভাবে অব্যাহত ছিল না। ফলে কারখানাগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়। আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে কারখানাগুলোতে শ্রমিকদের প্রবেশ করতে এবং দলে দলে সারিবদ্ধভাবে শ্রমিকরা কারখানাতে প্রবেশ করেছে। বিশেষ করে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল যেটি রয়েছে ইপিজেড এলাকায় সকাল থেকে শ্রমিকদের উপস্থিতি ছিল লক্ষণীয় পর্যায়ে এবং তা ইপিজেড অঞ্চলে কিন্তু প্রত্যেকটি কারখানায় কিন্তু খোলা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে শিল্প পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে বিশেষ করে সাভার এবং আশুলিয়ার বিভিন্ন অঞ্চলে যে কারখানাগুলোতে এই কয়েকদিন মূলত বিভিন্ন কারণে শ্রমিকদের মধ্যে বিক্ষোভ বা অসন্তোষ বিরাজ করছিল, আজকে ক্রমে তা কমে এসেছে এবং অনেক মালিক ওই কারখানা খুলে দিয়েছেন। ফলে শ্রমিকরা কিন্তু কারখানাতে প্রবেশ করতে শুরু করেছে এবং তাদের উৎপাদন ব্যবস্থা তারা অব্যাহত রেখেছে বলে আমাদেরকে শিল্প পুলিশ এবং কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু শিল্পাঞ্চল ইপিজেড সহ বিভিন্ন এলাকায় কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখছি যে পুলিশ এবং সেনা সদস্যের সমন্বয়ে কিন্তু টহল টিম কাজ করছেন। সর্বদাই মহাসড়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আমরা দেখছি যে পুলিশ এবং সেনাবাহিনীর সমন্বয়ে কাজ চলছে এবং তারা কিন্তু বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু কঠোর পদক্ষেপ নিতে তারা পিছপা হবে না এবং তারা বলছেন যে একটি মহল মূলত একটি দুষ্কৃতী চক্র মূলত এই পায়তারা চালিয়ে যাচ্ছে শিল্প কারখানাকে অস্থিতিশীল করতে এবং রপ্তানিমুখী যে শিল্প কারখানা রয়েছে সেগুলোতে উৎপাদন ব্যবস্থা মূলত ভঙ্গুর করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন। যার ফলে কিন্তু আজকে থেকে কিন্তু কঠোর এবং কঠিনভাবে পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। আমরা দেখেছি যে বিভিন্ন অঞ্চলে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং সেনাবাহিনী টহল দিচ্ছেন। আমার কাছে সাভার শিল্পাঞ্চল থেকে এই ছিল আপনার রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং ইপিজেডের শিল্প কারখানা নিয়ে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারের আশুলিয়া থেকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রংপুর অঞ্চলের উন্নয়ন বৈষম্যের বিষয়টি সামনে এসেছে। দাবি উঠেছে সম উন্নয়ন নিশ্চিত করতে প্রাদেশিক সরকার ব্যবস্থা বাস্তবায়নের। রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের নেতারা বলছেন, সামাজিক, আঞ্চলিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে হলে ফেডারেল পদ্ধতির কেন্দ্রীয় সরকার এবং 9টি প্রাদেশিক সরকার গঠন করতে হবে। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। প্রতি বছর বাজেটের আকার বাড়লেও স্বাধীনতা পরবর্তী 52 বছরে অর্থ বরাদ্দের ক্ষেত্রে কয়েক লাখ কোটি টাকা বৈষম্যের শিকার হয়েছে রংপুর অঞ্চল, যার প্রত্যক্ষ ফল এই অঞ্চলের বেকারত্ব ও দারিদ্রতার হার। রংপুর পিছিয়ে পড়া একটা জেলা, রংপুর বাংলাদেশের 1 নম্বর জেলা হোক, এটাই হল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর রংপুর সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, রংপুর হবে দেশের 1 নম্বর জেলা। তবে তার রূপরেখা কেমন হবে এখন সেই অপেক্ষায় রংপুরের মানুষ। কাউকে পেছনে ফেলে যদি আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে সেই উন্নয়ন কিন্তু পুষ্টবিদ্ধ হবে। এখন কোন কোন অঞ্চল বাংলাদেশে এই মুহূর্তে অবহেলিত অবস্থায় আছে, সেই অঞ্চলগুলোর জন্য কি করে সেই মানুষগুলোকে উন্নয়নের মূল স্রোতের সাথে সম্পৃক্ত করা যায়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর সাকওয়াত হোসেন তার এক লেখায় জনগণের কাছে সরকারকে নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে বলে উল্লেখ করেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বক্তব্যে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পরিকল্পনার কথা বলেন। এছাড়াও বিভিন্ন সময় নানা রাজনৈতিক দলের আলোচনায় ছিল প্রাদেশিক সরকার ব্যবস্থা। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দেশকে 9টি প্রদেশে ভাগ করার দাবি রংপুর প্রদেশ বাস্তবায়ন পরিষদের। প্রাদেশিক সরকার যখন আসবে, যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, তখন কিন্তু একটা জবাবদিহিতা থাকবে। তখন এমপি যারা সাধারণ এমপি হবেন তাদের ওই আইন প্রণেতার কাজ থাকবে এবং তারা কিন্তু অন্য যে মনে করেন যে শ্রেণী পেশার যারা আছেন তাদের কথা তারা বলতে পারবেন না, শ্রেণী পেশার কথা শ্রেণী পেশার লোকদেরকে বলবেন। তাদের মতো প্রাদেশিক সরকারে যুক্ত থাকবেন সকল শ্রেণী পেশার মানুষ। ফলে জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে গড়ে উঠবে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন বাংলাদেশ। উন্নয়ন প্রকল্পের যে পার্লামেন্টের ওই যে নিম্ন কক্ষের তারা কোনোদিন উন্নয়ন প্রকল্পে থাকবে না, উচ্চ কক্ষে সব কিছু করবে। প্রাদেশিক সরকার ব্যবস্থা এরাই করবে। এই জন্য বৈষম্যটা অনেক দূর হয়ে যাবে। টাকার অংশ আমি যা পাই তাই দিতে হবে।
নেতাদের দাবি আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারা রাজনীতির জন্য প্রাদেশিক সরকারের বিকল্প নেই। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। দূষণের কারণে নাব্যতা হারিয়ে বিলীনের পথে নেত্রকোনার মগড়া নদী। ময়লার ভাগাড়ে পরিণত হওয়ায় নদীটি উদ্ধারে নেই কোনো উদ্যোগ। তবে শিগগিরই যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবিতে রিপোর্ট। একসময়ের কালীগঞ্জ বাজার থেকে আজকের নেত্রকোনা শহর জনপথটির পাশের খরস্রোতা মগরা নদীতে আগে চলত নৌকা ও লঞ্চ, কিন্তু এখন নদীটির অস্তিত্বই খুঁজে পাওয়া দায়। দিনে দিনে নদীটি ড্রেনের মতো হয়ে মরা খালে পরিণত হয়েছে। জেলা শহরের মাঝখানে প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে থাকা অর্ধশত ঘাট দখলে বন্ধ হয়ে গেছে। শহরের ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে নদীটি। এতে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পানি। প্রভাবশালীরা যে যার মতো করে প্রতিনিয়তই দখল ও ভরাটের পর নির্মাণ করছে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও নানা স্থাপনা। আমরা সবাই কি করি, নদীতে ময়লা ফালায় যে কেউ ডাস্টবিনে পাল্টাছে না, ডাস্টবিনটা অল টাইম খালি থাকে। বাসাটা নদীর একদম পারে, তারপরে আমি মন চাইলেও নামতে পারি না। যদি কোনোদিন আমি একদিন নেমেছিলাম তো দেখলাম যে সারা শরীর চুলকায়। একদিকে দূষণ, একদিন নদী ভরাট হলে দেখা যাবে যে আমাদের যখন পানি আসবে ওই পানি তখন নদী টপকায়া এই বন্যার বেশি আশঙ্কা দেখা দেবে। নদী রক্ষায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও পরিবেশবিদরা দাবি জানিয়ে আসলেও কোনো বিভাগ কর্ণপাত করেনি। পরিবেশ অধিদপ্তর বলছে এরই মধ্যে লিফলেট বিতরণ সহ নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পৌরসভার সহযোগিতা নিয়ে সাইনবোর্ড এবং মাইকিং এর ব্যবস্থা করা হচ্ছে। আমরা চাই যে মগরা নদীতে যাতে কেউ ডোমেস্টিক বা গৃহস্থালী বর্জ্য না ফেলে। মগরা নদী রক্ষায় এরই মধ্যে জরিপ কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। শীঘ্রই যুগোপযোগী ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এমন একটি মগরা নদী আমরা রেখে যেতে চাই যাতে মানুষ তার নিত্য প্রয়োজনীয় কাজ সহ তারা আগের যে পরিবেশটা ছিল, যে তারা এই নদীতে গোসল সহ নিত্য প্রয়োজনীয় কাজ সেটা যেন করতে পারে। পৌরসভার তথ্য মতে জরিপের প্রথম ধাপেই মগরা নদীতে সরাসরি 48টি বাড়ির পয়ঃনিষ্কাশন সংযোগ পাওয়া গেছে। সময় সংবাদ, নেত্রকোনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কের আগে জনমত জরিপে হাড্ডাহাড্ডি অবস্থানে রয়েছেন প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে হবে বিতর্ক। এই উপলক্ষে পেনসিলভেনিয়ায় ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টার সার্বিক প্রস্তুতি নিয়েছে। বিতর্কে অভ্যন্তরীণ ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরবেন ট্রাম্প ও কমলা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই তীব্র হয়ে উঠেছে। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রথম টিভি বিতর্কের আগে বিভিন্ন জরিপেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার বিতর্কের মঞ্চে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প কমলা। এর আগে নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ একটি জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে পুরো যুক্তরাষ্ট্রের হিসেবে 1 পয়েন্টেরও কম ব্যবধানে কমলার থেকে এগিয়ে আছেন ট্রাম্প। জরিপে 78 বছর বয়সী রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পেয়েছেন 48 পয়েন্ট, আর প্রতিদ্বন্দ্বী কমলার জনসমর্থন 47 পয়েন্ট। অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্য উইসকনসিন, মিশিগান ও পেনসিলভেনিয়ায় সামান্য ব্যবধানে এগিয়ে আছেন 59 বছর বয়সী কমলা। আর নির্বাচনের ফল যে কোনো পক্ষে যেতে পারে এমন দোদুল্যমান অঙ্গরাজ্য নেভাদা, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও অ্যারিজোনায় দুজনের অবস্থান সমান সমান। মার্কিন নির্বাচনে জয় পরাজয়ের হিসাবে বড় ভূমিকা রাখে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলো। রোববার এসব অঙ্গরাজ্যগুলোর আরেকটি জরিপ প্রকাশ করেছে সিবিএস ও ইউগভ। তাতে ট্রাম্প কমলার মধ্যে তুমুল লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। এই জরিপেও কমলা হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে আছেন, তবে দুজনের সমান সমান সমর্থন দেখানো হয়েছে পেনসিলভেনিয়ায়। ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের প্রথম টিভি বিতর্কে তারা দুজন একে অন্যকে কিভাবে মোকাবিলা করেন তা দেখার জন্য এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন মার্কিন জনগণ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আশুলিয়া শিল্পাঞ্চলে খুলেছে সব পোশাক কারখানা। মালিক শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত।
প্রতি মাসে টিফিনে 10 এবং হাজিরা বোনাসে যোগ হবে বাড়তি 225 টাকা। গণ অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণার দাবি। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ের।